আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের মাঝে আমি এসেছি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক লেনদেন। আজকে আমরা লেনদেন নিয়ে কিছু আলোচনা করব। আজকে আমরা দেখব যে লেনদেন কাকে বলে, কোনগুলোকে আমরা লেনদেন হিসেবে আখ্যায়িত করি এবং লেনদেন কাকে কাকে প্রভাবিত করে। চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে লেনদেন কি। লেনদেন কি বা লেনদেন কাকে বলে? অর্থের মূল্যে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। আবারও আমরা বলি যে অর্থের মূল্যে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। অনেক সময় কিন্তু আমাদের এমসিকিউতে চলে আসে যে লেনদেন কি, লেনদেন কি বহু নির্বাচনী প্রশ্নতে চলে আসে, তখন নিচে কিন্তু এটা দেওয়া থাকে যে অর্থের মূল্যে পরিমাপযোগ্য ঘটনা কিংবা অর্থের মূল্যে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলা হয়। তো লেনদেনের সংজ্ঞা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে নিচের কোনগুলো লেনদেন। এখানে আমি চারটি ঘটনা লিখেছি, প্রত্যেকটির আর কিন্তু লেনদেন নয়, এর মধ্যে কিছু লেনদেন আছে এবং কিছু ঘটনা আছে। সকল ঘটনাই লেনদেন, কিন্তু সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা কিন্তু লেনদেন নয়। কেবলমাত্র ওই সকল ঘটনাগুলোকেই আমরা লেনদেন হিসেবে আখ্যায়িত করতে পারবো যেগুলো কিনা অর্থের মূল্যে পরিমাপযোগ্য। তো চলো দেখা যাক প্রথম ঘটনাটা কি। 10,000 টাকার পণ্য ক্রয়। এখানে কি বলছে যে 10,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। 10,000 টাকার পণ্য ক্রয়, এতে করে কি হয়েছে? আমি পণ্য ক্রয় করেছি এবং আমার এখান থেকে 10,000 টাকা চলে গিয়েছে। আমি কিছু একটা পণ্য ক্রয় করেছি এবং এর বিনিময়ে আমি 10,000 টাকা প্রদান করেছি। অর্থাৎ যেহেতু এটা অর্থের মূল্যে পরিমাপযোগ্য, তাই এটা লেনদেন হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয়টাতে আমরা আসি যে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান অর্থাৎ কি, আমি পণ্য ক্রয় করব, এর জন্য আমি বলেছি যে হ্যাঁ আমি পণ্য ক্রয় করতে চাই, কিংবা আমি ফরমায়েশ দিয়েছি আমার যিনি বিক্রেতা তার কাছে আমি ফরমায়েশ দিয়েছি যে হ্যাঁ আমি 10,000 টাকার পণ্য ক্রয় করব। 10,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হয়েছে। এখানে কিন্তু আমরা টাকা দিয়ে দেইনি, আমাদের ব্যবসা থেকে কিন্তু কোনো ধরনের টাকা বেরিয়ে যায়নি কিংবা কোনো ধরনের টাকা খরচ হয়নি। অর্থাৎ এটা কি, এটা কিন্তু অর্থের মূল্যে পরিমাপযোগ্য কোনো ঘটনা নয়। অর্থের মূল্যে যেহেতু এটি পরিমাপ করা যাচ্ছে না, কারণ এখানে নগদ টাকার কোনো লেনদেন আমাদের হয় নাই, এর কারণে এটা লেনদেন হিসেবে বিবেচিত হবে না। 3 নম্বরে যে ঘটনাটি এসেছে সেটা হচ্ছে কর্মচারীকে 10,000 টাকার বেতন প্রদান। অর্থাৎ কি, আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, সেটা দোকান কিংবা হতে পারে অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান, সেখানে যে কর্মচারী কাজ করে তাকে প্রতি মাসে বেতন বাবদ 10,000 টাকা দেওয়া হয়। তো এ মাসেও কর্মচারীকে বেতন বাবদ 10,000 টাকা প্রদান করা হয়েছে। অর্থাৎ কর্মচারী কাজ করেছে এবং তার বিনিময়ে তাকে 10,000 টাকা আমরা প্রদান করেছি। এতে করে কি হয়েছে যে আমাদের ব্যবসা থেকে 10,000 টাকা বেরিয়ে গেছে। এর জন্য এটি লেনদেন হিসেবে বিবেচিত হবে, কারণ এটি অর্থের মূল্যে পরিমাপযোগ্য। এরপরে চতুর্থ যে ঘটনাটা এসেছে যে 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ। এখানে কি বলা হয়েছে? নিয়োগ। এখানে কিন্তু বেতন বলা হয়নি, এখানে বলা হয়েছে কি যে 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একজন কর্মচারী প্রয়োজন, এর জন্য আমরা একজন কর্মচারীকে নিয়োগ দিয়েছি। অর্থাৎ কি, তাকে আমরা বলেছি যে তাকে আমরা 10,000 টাকা বেতন প্রদান করব, তাকে কিন্তু আমরা বেতন প্রদান করিনি। তাকে 10,000 টাকা বেতন দেওয়া হবে এই বলে কি তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং সে 10,000 টাকায় চাকরি করতে ইচ্ছুক, তাই তাকে সে নিয়োগপত্র গ্রহণ করেছে এবং তাকে ব্যবসা প্রতিষ্ঠান নিয়োগ করেছে। এটা কিন্তু কোনো ধরনের নগদ অর্থের আদান প্রদান ঘটেনি, এর ফলে এটা লেনদেন হিসেবে বিবেচিত হবে না। তো এখানে আমরা চারটি ঘটনা দেখলাম। চারটি ঘটনার মধ্যে প্রথমটা লেনদেন এবং তৃতীয়টা লেনদেন। এর কারণ কি, এই দুটো জায়গায় অর্থের আদান প্রদান ঘটেছে, এবং দ্বিতীয় যেটা এবং চতুর্থ এ দুটো লেনদেন নয়, কারণ এখানে অর্থের কোনো কিংবা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। এবার আমরা দেখব যে লেনদেন কাকে কাকে প্রভাবিত করে। প্রথমত লেনদেন প্রভাবিত করে আর্থিক অবস্থাকে। আমরা তো লেনদেনের সংজ্ঞাতেই পড়েছি যে অর্থের মূল্যে পরিমাপযোগ্য সকল ঘটনাকে লেনদেন বলে। অর্থাৎ লেনদেনের ফলে অবশ্যই
আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। দ্বিতীয়ত লেনদেন যাকে প্রভাবিত করে সেটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ, হিসাব বিজ্ঞানের একটি সমীকরণ রয়েছে হিসাব সমীকরণ, যেটা আমরা এখানে লিখে রেখেছি। হিসাব সমীকরণকে প্রভাবিত করবে 2, 3 এবং 3 নাম্বারটা হচ্ছে কি ডেবিট ক্রেডিট। লেনদেন ডেবিট ক্রেডিটকেও প্রভাবিত করবে। এখন এখানে আমরা দেখি যে আর্থিক অবস্থা বলতে তো আমরা বুঝছি যে নগদ টাকার আদান প্রদান ঘটবে। এখানে হয়তো বা নগদ টাকার আদান প্রদান করতে পারে, কিংবা যদি বাকিতে ক্রয় বিক্রয় হয় সেক্ষেত্রে হয়তোবা নগদ টাকার লেনদেন হচ্ছে না, কিন্তু বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে কিন্তু ভবিষ্যতে নগদ টাকার আদান প্রদান ঘটবে, অর্থাৎ সেগুলোও কিন্তু লেনদেন হিসেবে বিবেচিত হবে। তো আর্থিক অবস্থাটা আমরা বুঝতে পারছি। এবার দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটা আমি এখানে লিখেছি। হিসাব সমীকরণ এটা আমাদের সকলেরই মুখস্থ রাখতে হবে যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে হিসাব সমীকরণের সাধারণ যে রূপটা সেটা। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে এর একটি বর্ধিত রূপ আছে। বর্ধিত রূপকে আমরা কোথা থেকে পাই? এই যে মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বের আবার 4টা অংশ আছে: মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এই 4টা অংশ মিলে এখানে কিন্তু হিসাব সমীকরণটা বৃদ্ধি পেয়েছে। কিভাবে বৃদ্ধি পেল? যে সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন প্লাস ব্যয় মাইনাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এবং এটাই হচ্ছে হিসাব সমীকরণ, অর্থাৎ প্রত্যেকটি লেনদেন কি করবে? এই হিসাব সমীকরণটাকে প্রভাবিত করবে। 3 নাম্বার যে বিষয়টি আসি সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট। এই ডেবিট ক্রেডিট বিষয়টা এই হিসাব সমীকরণেরই অন্তর্ভুক্ত। আমরা এখানে সাজিয়েছি যে কখন ডেবিট হয় এবং কখন ক্রেডিট হয়। আমরা দেখি যে সম্পদ, এখানে আমরা পেয়েছি হিসাব সমীকরণের সম্পদ। সম্পদ যখন বৃদ্ধি পায় তখন সেটা ডেবিট হয়, এবং সেই সম্পদ যখন হ্রাস পায় তখন সেটা ক্রেডিট হয়ে যায়। দায় একইভাবে দায় দায় যখন আবার বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, এবং দায় যখন হ্রাস পায়, এখানে একটু মিস্টেক হয়েছে, দায় হ্রাস পেলে ডেবিট হয়, এখানে ক্রেডিট লেখা, আমি সলভ করে দিচ্ছি। দুঃখিত, একটু ভুল ছিল আমাদের লেখায়। এখানে দায় যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, এবং দায় যখন হ্রাস পায় তখন ডেবিট হয়। একইভাবে মূলধন যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, এবং মূলধন যখন হ্রাস পায় তখন ডেবিট হয়। অপরদিকে আয় যখন বৃদ্ধি পায় ক্রেডিট হয়, এবং আয় যখন হ্রাস পায় আয় ডেবিট হয়। আবার ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ব্যয় ডেবিট হয়, এবং ব্যয় যখন হ্রাস পায় তখন কিন্তু ব্যয় ক্রেডিট হয়। এবং উত্তোলনও ব্যয়ের মতো, উত্তোলন যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, এবং উত্তোলন যখন হ্রাস পায় তখন ক্রেডিট হয়। আচ্ছা, তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন এগুলো এক একটা বাড়লে ডেবিট হয়, এক একটা আবার কমলে ডেবিট হয়। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? তোমাদের জন্য একটি শর্টকাট টেকনিক নিয়ে যদি আমি আলোচনা করি, যদিও শর্ট টেকনিক আমি কোনো সময় পছন্দ করি না, কারণ যত বিস্তারিত ভাবে আমরা জানবো তত গভীর ভাবে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো, এবং আমাদের প্রস্তুতিটা আরো সহজ হবে। তারপর আমি তোমাদের শর্ট টেকনিকটা দেখিয়ে দিই। 2টা শব্দ আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে সৎ, এবং অপরটি হচ্ছে আদম। আদম এবং সৎ, এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এখানে যে সবের দন্তের স দিয়ে আমরা বোঝাচ্ছি সম্পদ, এবং বয়ের ব দিয়ে আমরা বোঝাচ্ছি ব্যয়। অর্থাৎ সম্পদ যখন বৃদ্ধি পায় তখনও ডেবিট হয়, একই সাথে ব্যয় যখন বৃদ্ধি পায় তখনও কিন্তু ব্যয় ডেবিট হয়। আবার সম্পদ যখন হ্রাস পায় তখন সম্পদটা ক্রেডিট হয়ে যায়, এবং ব্যয়ও যখন হ্রাস পায় ব্যয়টাও কিন্তু আমাদের ক্রেডিট হয়ে যায়। তো আমরা এটা এভাবে মনে রাখবো যে সব বৃদ্ধি হলে
ডেবিট। সব হ্রাস হলে ক্রেডিট। বুঝতে পারলে? সব সব দিয়ে আমরা কি বোঝাচ্ছি? সব দিয়ে আমরা বোঝাচ্ছি সম্পদ এবং ব্যয়। এখন আমরা আসি এই যে আদম, আদমের আ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? আয়। দ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? দায়। এবং ম দিয়ে কি বোঝাচ্ছি আমরা? মূলধন। এই তিনটা কিন্তু আবার সেম, আয়, মূলধন, দায়। এগুলো যখন বৃদ্ধি পায়, ধরো যে আমরা যদি বলি আয় যখন বৃদ্ধি পায় তখন কিন্তু ক্রেডিট হয়, একই সাথে দায় যখন বৃদ্ধি পায় দায়ও ক্রেডিট হয়, এবং মূলধন যখন বৃদ্ধি পায় মূলধনও ক্রেডিট হয়। আবার আয় যখন হ্রাস পায় তখন ডেবিট হয়, দায় যখন হ্রাস পায় তখন ডেবিট হয়, এবং মূলধন যখন হ্রাস পায় তখন মূলধনও কিন্তু ডেবিট হয়। তো এটা আমরা মনে রাখবো যে আদম, এভাবে মনে রাখবো যে আদম, আদম বৃদ্ধি, ক্রেডিট, হ্রাস, ডেবিট। আ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? আ দিয়ে আমরা বোঝাচ্ছি আয়, দ দিয়ে আমরা বোঝাচ্ছি দায়, এবং ম দিয়ে আমরা বোঝাচ্ছি মালিকানা সত্ত্ব। তো এই দুটি শব্দ, এই যে সব এবং এই আদম, এই দুটা বৃদ্ধি পেলে কি হয়, হ্রাস পেলে কি হয়, এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই ডেবিট ক্রেডিটটা মনে রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজ লেনদেন নিয়ে এই আলোচনাটুকুই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এবং আমি তোমাদেরকে অবশ্যই বলতে চাই যে এই যে যে দুটি ঘটনা, লেনদেন নয়, 10,000 টাকা পণ্য ক্রয় ফরমাশ প্রদান এবং 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ, এই দুটো তোমরা যদি পারো একটু ভালোভাবে মাইন্ডে সেট আপ করে নেবে, কারণ বিগত বছর প্রশ্নগুলো যদি তোমরা অ্যানালাইসিস করো তোমরা দেখবে যে এর বাইরে আসলে তেমন কিছু নেই। তো পরীক্ষায় এই দুইটাই আসে, তো এই দুইটাই একটু মাথায় রাখবে। এবং এই যে যে হিসাব সমীকরণটা তোমরা অবশ্যই মাইন্ডে ভালোভাবে সেট আপ করবে, কারণ এই হিসাব সমীকরণের উপর ভিত্তি করে কিন্তু হিসাব বিজ্ঞান গড়ে উঠেছে। যদি হিসাব সমীকরণটা ভালোভাবে মাথায় না রাখা যায় তাহলে কিন্তু হিসাব বিজ্ঞানে ভালো করা সম্ভব হবে না। এবং একই সাথে এই যে ডেবিট এবং ক্রেডিট, কখন সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, আয় বৃদ্ধি পেলে কি হয়, দায় বৃদ্ধি পেলে কি হয়, এবং একই সাথে এগুলো হ্রাস পেলে কি হয়, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। তো আজকের ক্লাসটুকু এতটুকুই ছিল। তোমাদের জন্য এইচএসসি 26 এবং 27 ব্যাচ এরকমই আরো মজার মজার ক্লাস পেতে এবং বিস্তারিত আলোচনা পাওয়ার জন্য তোমরা ইনফিনিটি দ্য একাডেমি অফ এলিটস এর সাথে যুক্ত হয়ে যাও। আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি মাস্টার মাইন্ড কোর্স। তাই এই ধরনের ক্লাসগুলোর আরো বিস্তারিত ক্লাস পাওয়ার জন্য অতি শীঘ্রই, দেরি না হয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আজ এতটুকুই, দোয়া করবে আমার জন্য। আসসালামু আলাইকুম।